আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা দর্শকদের। বর্তমান যে প্রধানমন্ত্রী তাকে এ মাসের ১২ তারিখে চিঠিটি হস্তান্তর করা হয়েছে। সারা পৃথিবীর বলবো না, আমি ইউরোপ এবং ওয়েস্টার্ন ইউরোপ এবং আমেরিকার কথা বলতে পারি। তাদের অনেকের সাথেই আমার ব্যক্তিগতভাবে দেখা হয়েছে এবং আমরাই দেখা করতে গিয়েছি আসলে। বেসিক্যালি উদ্যোগটা আমাদের পক্ষ থেকেই। তারা কয়েকটি কথা বলেছে কোনো একটি দলকে জোর করে নির্বাচনের বাইরে রেখে সেই নির্বাচনটি কখনোই গ্রহণযোগ্য হয় না। গণতান্ত্রিক দেশে এরা কখনোই সম্ভব নয়। সুতরাং যত দ্রুত সম্ভব তাদের ভাষায় ডেমোক্রেটিক পরিবেশ তৈরি করতে হবে। প্রত্যেককে রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার এবং তাদের মানবিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আর দ্বিতীয় আরেকটি যে কথা হচ্ছে, তারা বাংলাদেশকে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায়। তারা জঙ্গিবাদের উত্থান চায় না। এবং আরেকটি ব্যাপার তারা যেটা জোর দিয়ে বলেছে, বিনা বিচারে মাসের পর মাস জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, পেশাজীবী যাকে ইচ্ছা জেলে নিয়ে জামিন হওয়া সত্ত্বেও ছাড়বেন না, জেল গেট থেকে আবার সোনারিশ দেখাবেন প্রধান বিচারপতি সহ। এটা তারা মনে করে আইনের ব্যত্যয়। এবং আপনি যদি এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ 8টি পৃথিবীর মানবাধিকার সংস্থার চিঠি দেখে থাকেন, অবশ্যই এর পেছনে তথ্য সরবরাহ করা হয়েছে। সেই চিঠিগুলো যদি দেখে থাকেন দেখবেন স্পষ্টভাবে এই কথাগুলি লেখা আছে। এবং বর্তমান যে প্রধানমন্ত্রী তাকে এ মাসের 12 তারিখে চিঠিটি হস্তান্তর করা হয়েছে। সুতরাং এমনকি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সেক্রেটারি জেনারেল আমাকে নিজে বলেছেন, যখন তার সাথে দেখা করেছি, তিনি বলেছেন যে বাংলাদেশে যাওয়ার জন্য, আইনগুলো দেখার জন্য, জেলখানা পরিদর্শনের জন্য এবং আইসিটিতে কোর্টে যাওয়ার জন্য আমরা ভিসা চেয়েছিলাম। আমাদেরকে ভিসা দেওয়া হয় নাই, মানাও করা হয়নি, চুপচাপ বসে রয়েছে। তবে তারা এই সরকারের কাছ থেকে নাকি রেসপন্স পেয়েছে, সেটুকু আমাদেরকে জানানো হয়েছে। এবং দেখি জেলের পরিস্থিতিতে তারা যদি যেতে পারে, যেয়ে দেখে, তাহলে তারা বুঝতে পারবে যে মিথ্যা মামলা, হয়তো ঘটনাটা সত্য কিন্তু জড়ানো হয়েছে মিথ্যাভাবে। সিরাজগঞ্জে 15 জন পুলিশ হত্যা হয়েছে, মামলা করা হয়েছে 4 জনের বিরুদ্ধে। তার 4 জনই আওয়ামী লীগের ওই থানার শীর্ষস্থানীয় নেতৃত্ব। এবং সভাপতি বাচ্চু ভাই 84 বছর বয়স, তাকে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে গিয়েছিল বিনা চিকিৎসায়, মানসিক শারীরিক অত্যাচারে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে জেলখানার মধ্যে। অথচ 6000 হচ্ছে বেনামি আসামি, অর্থাৎ যাকে ইচ্ছা তাকে আপনি গ্রেপ্তার করতে পারেন। এইগুলোর প্রতি অবশ্যই বর্তমান সরকারকে নজর দিতে হবে, যদি তারা মনে করে তারা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার থেকে আলাদা। কথাটি হচ্ছে, আপনি হয়তো 2-4 জনের কথা বলছেন। পৃথিবীতে প্রভাবশালী দেশ বা ইউরোপের দেশ, আমেরিকার দেশগুলো কিন্তু অনেকগুলো। এবং সেই সময়টিতে যদি আরো আগে থেকে যোগাযোগটা এস্টাবলিশ করা যেত, তাহলে হয়তো পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হতে পারত। এটা শিওর না, কিন্তু পরিবর্তিত হতে পারত সেই সময়টিতে। আর সত্যিকার অর্থে ভুল ব্যাখ্যা বা ভুল বোঝানোর জন্য অনেকেই ভুল বুঝে অনেক রকম রিপোর্ট দিয়ে থাকে। যেমন ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন আজকে পর্যন্ত কিন্তু যে 1400 লোক হত্যা হয়েছে বলে বলা হয়, তাদের কিন্তু কোনো তালিকা প্রকাশ করতে পারেনি। সরকারের পক্ষ থেকে 800-র বেশি তালিকা প্রকাশ করা হয়েছে, যদিও কোনো তারিখ উল্লেখ করা হয়নি। সুতরাং এই যে ভুল তথ্যগুলো, এমনকি এই যে হিউম্যান রাইটস কমিশনের চিঠির কথা বললাম, হিউম্যান রাইটস ওয়াচের চিঠির কথা বললাম, অ্যামনেস্টির কথা বললাম, তারাও কিন্তু উল্লেখ করেছে 1400-র কথা, কারণ তারা দেখেছে যে জাতিসংঘের রিপোর্টে সেটি আছে। কিন্তু এটা যে ভুল, এটা জাতিসংঘের সংশোধন করা উচিত বলে আমি মনে করি। কারণ তারা যেহেতু তালিকা দেখাতে পারছে না, এবং ব্যক্তিগতভাবে আমি তাদের অফিসে গিয়েছিলাম, তারা বলছে উই গট ইট ফ্রম রিলায়েবল সোর্সেস, কিন্তু রিলায়েবল সোর্সেস কি এবং কোথা থেকে তারা পেয়েছে এই কথাগুলো তারা একদম বলেনি। এই যে তারা তাদের কথাবার্তায় বৈপরীত্য, এর বিরুদ্ধে কি করার আছে? আপনাকে তারা প্রমাণ দিতে পারে নাই, আপনি তাদের কাছে বারবার গেছেন। এটা আরো যেতে হবে হয়তো তাদেরকে, তবে গেলে তারা বুঝে এ কথা সত্য কথা। এবং তারা যখন ডকুমেন্টগুলো দেখানো হয়, প্রমাণগুলো দেখানো হয়, তারা সেটাকে সিরিয়াসলি নেয় এবং তারা কথা বলে। পরিস্থিতি এই জন্যই কিন্তু ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতায় দীর্ঘ সময় থাকতে চেয়েছিল, পারে নাই। কিন্তু আন্তর্জাতিক প্রেশার যখনই দেখেছে বন্ধু হারা হচ্ছে, ইংল্যান্ডে গেলে প্রাইম মিনিস্টার দেখা করে না, ইটালিতে গেলে প্রাইম মিনিস্টার দেখা করে না, ফ্রান্সে গেলে প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট দেয় না, তখন সে বুঝতে পেরেছিল
সেই জন্যই কিন্তু সে যে নতুন একটা নির্বাচন দিয়ে কোনোভাবে বেঁচে যাওয়ার চেষ্টা করছে। আর তার যে ব্যবসা বাণিজ্য যা ছিল তা তো এক্সপ্যান্ড করার যতটুকু সেটুকু করে নিয়েছে, সুতরাং তাকে তো আর সে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। পুলিশ হত্যাকাণ্ডের সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আপনার জেলার সিরাজগঞ্জে, এবং উল্টা আপনাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আপনারা কোনো মামলার উদ্যোগের চিন্তা করছেন ওখানে? বাংলাদেশে কি সেই পরিস্থিতি ছিল বা আছে? আমার বাসাটাকে, পৈতৃক বাসা, আমি নিজের কোনো কি নেই, ৩ তলা বাসা সিরাজগঞ্জে ২ দিন ধরে পোড়ানো হয়েছে এবং তার জন্য আমি একটা মামলা করতে পারিনি। আমাদের আওয়ামী লীগের ৪ তারিখে সিরাজগঞ্জে ৩১ জন মারা গেছে, তার মধ্যে একটা প্রেস ক্লাবের মধ্যেই ৬ জনকে হত্যা করা হয়েছে, পরবর্তীতে একজন ৭ জন, এবং একটা বাড়িতে ৩ জন পুড়ে মারা গেছে। আমরা একটা মামলাও করতে পারিনি আজকে পর্যন্ত। সুতরাং পুলিশ হত্যার মামলা তো পুলিশ করেছে বরঞ্চ আমাদের বিরুদ্ধে। আর একটি ঘটনার মামলা কখনোই ফৌজদারি আদালত দুটি করা যায় না, একটি মামলাই করতে হবে যে কোনো একটি ঘটনার জন্য। তবে আইসিটি দেখলাম একটু নিয়মের পরিবর্তন করেছে নিজেদের স্বার্থ রক্ষার জন্য। যে কোনো মামলা তারা দুই ভাবে করছে, একটা শেখ হাসিনার বিরুদ্ধে, জননেত্রীর বিরুদ্ধে তারা একটা রায় দিয়ে দিচ্ছে, পরবর্তী ওই মামলা অন্যদের ফাঁসানোর চেষ্টা করছে। এটা আসলে আইন নয়। ফৌজদারি আদালতে কোনো ঘটনার জন্য একটি মামলা হবে, একটি ঘটনার জন্য একটি মামলা, এবং সেটা তার সাথে যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, চার্জশিট চেঞ্জ হতে পারে, কিন্তু কখনোই একটি ঘটনার জন্য দুটো মামলা হয় না। আর বাংলাদেশের পরিস্থিতি এমন নয় যে আপনি আসলে মামলা করতে পারবেন এখন। আসসালামু আলাইকুম। শেখ হাসিনার উপরে জিদ, ক্ষোভ, রাগ, বিদ্বেষ সবকিছু থেকে তার এই বাবাটারে, একজন বাবা যিনি তার এই সন্তানদেরই, শেখ হাসিনা, তার পরিবার, তাদেরকে তার একজন পিতা হয়ে তার এতগুলো সন্তানরে তিনি একরকম মানে চোখ বন্ধ করে দেশের জন্য যে পিতা, একেবারে তার জীবনের 17টা বছর জেলে দিছে, সংসারে একরকম সংসারটা তো দায়িত্ব নিয়ে রাখছিলেন বেগম ফজিলাতুন্নেছা, এবং সন্তানদেরও তিনি লালন পালন করতেন। আর সেই সন্তানদের উপরে ক্ষোভ থেকে, জিত থেকে শেখ মুজিবুর রহমান তার বাড়িটারে তছনছ করে খায়া ফেললো। পারে নাই শুধু টুঙ্গিপাড়ায় সেই মানব ঢাল, এমন ঢাল এই শয়তানের দলের ওইখানে হিম্মত হয় নাই। যদি সাহস পাইতো তাহলে টুঙ্গিপাড়া নিশ্চয়ই ওই এদের এত প্রমাণ দিচ্ছে, যেহেতু নুরাল পাগলার দেহাবশেষ তুলতে পারছে, তুইলা পুরাই দিতে পারছে। আমার ধারণা যে বঙ্গবন্ধুর যদি কোন অস্তিত্ব থেকে থাকতো, এগুলো এরা কি করতো যদি এদের সুযোগ থাকতো, আমি ওই অত দূর পর্যন্ত ভাবতে পারি না। এর একটা লক্ষণ আছে, আমার এই কথা যে সত্য, যে এরা যদি নুরাল পাগলার কবরের মতন বঙ্গবন্ধুর কবর পর্যন্ত যাইতে পারতো, সেটার ধুলিটাও অস্তিত্ব রাখতো না। একটা নিদর্শন দেই আপনাদেরকে। এই বঙ্গবন্ধু প্রেমীরাই এখনো তো তারা এই জেল ভরতে 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 একেবারে বঙ্গবন্ধু প্রেমীতে জেল ভরে ফেলছে। ইউনুস, আমি মূলত ইউনুসের কথা বলতেছি। আর এই সময় এসে এটা কিছুটা এখন কন্টিনিউটি শুধু ধরে রাখা হয়েছে। তো এই জেলে ভরার পরেও এখনো কিছু তাদের এই বঙ্গবন্ধু প্রেমী আছে, যেগুলো খাস প্রেমী। বঙ্গবন্ধুর জন্মদিন ছিল, আপনারা জানেন যে 17 মার্চ তার জন্মদিন। সেই জন্মদিনের দিন কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এর মধ্যে এখন আবার ছাত্র দলের ভাইয়েরাও তো তাদের এখনো আওয়ামী লীগ দেখলে তাদের মাথা ঠিক থাকে না, রক ঠিক থাকে না। তো মোটরসাইকেল বহর নিয়ে হানা, কেক ফালায় রেখা পালাইছে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন। ওই এতেই মজা পাইছে এরা। আওয়ামী লীগ ছাত্রলীগ না পায়া কেকটারে যাবে, ওই কেকটারে থানা পর্যন্ত নিচ্ছে, আপনারা জানেন। শুনেন ওই তথ্যটা। বরিশাল নগরীতে শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনে কেক কাটার আয়োজন করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঠিক সেই মুহূর্তে মোটরসাইকেলের বহর নিয়ে ঘটনাস্থলে হাজির হয় বিএনপি নেতাকর্মীরা। তাদের উপস্থিতি টের পেয়ে কেক ফেলে পালিয়ে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে শেখ মুজিবুর রহমানের নাম লেখা সম্বলিত কেক ও ব্যানার জব্দ করে থানায় নিয়ে যায় এয়ারপোর্ট থানা পুলিশ। ব্যানারটা নিছে, কেকটারও থানায় নিছে। আমি জানি না পরে কেকটার পরিণতি কি হয়েছে, সেই খোঁজটা নেওয়া হয়নি। মঙ্গলবার 17 মার্চ রাত 9টার দিকে বরিশাল নগরীর 27 নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোড কুতকানা মোল্লাবাড়ির সামনে ঘটনা হয়েছে। কিন্তু তাতে কিন্তু থেমে যায়নি, আরো কাহিনী আছে। কাহিনী এখানে কিন্তু শেষ না। 27 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক নাসিরউদ্দিন হাওলাদার, সাবেক আহ্বায়ক, মোল্লাবাড়ির সামনের সড়কে রাতের আধারে শেখ মুজিবুর রহমানের জন্মদিনে উদযাপনে কেক কাটার আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় সেখানে তারা ব্যানার টাঙিয়ে স্লোগান দেয়। তিনি জানান, ওই যে বিএনপির নেতা, সাবেক আহ্বায়ক আর কি,
খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে পৌঁছালে কেক ও ব্যানার রেখে পালিয়ে যায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক দেব সরকার জানান, 999-এ কল পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সেখান থেকে শেখ মুজিবুর রহমানের নাম লেখা জন্মদিনের একটি কেক এবং একটি ব্যানার জব্দ করা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের কর্মকর্তা। আমি জানি না কেকের বিরুদ্ধেও কি কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা, যে কেক তুমি বড় পাপি, তুমি কেন শেখ মুজিবের জন্মদিনে কতল হতে গেছো। হতেও পারে, এই দেশে তো আরো কত কি সম্ভব। সন্ধ্যায় তারপরের ঘটনা দেখেন। অপরদিকে সন্ধ্যায় শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল পালনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে কেকরে নিচ্ছে জেলখানায়, আবার শেখ মুজিবুর রহমান এক জায়গায় গিয়ে হানা দিচ্ছে, থামাইতে পারেনি। এখন আরেক জায়গা থেকে কিন্তু ঠিকই এই জন্মদিন পালন, সভা ও ইফতার মাহফিলের ভিডিও সেটা ছড়ায় পড়ছে। কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর রাজীব হোসেন খান এই কর্মসূচি আয়োজন করে। ভিডিওতে দেখা যায় কোন এক শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে শহীদ মিনারে ব্যানার টাঙিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইফতার সামনে নিয়ে দোয়া মোনাজাত করছেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া সেখানে স্লোগানও দেন তারা। জন্মদিন উদযাপনের ওই ভিডিও কাউনিয়া থানা এলাকায় বলে ধারণা করা হচ্ছে। তো কাউনিয়া থানার ওসি বলছেন যে উদযাপনের কোনো ঘটনা ওখানে ঘটেনি। আমার কাছে ইন্টারেস্টিং কি জানেন, ইন্টারেস্টিং হচ্ছে এই সমানে এরকম ছোট 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 বঙ্গবন্ধুর জন্মদিন, 15 আগস্ট, 7ই মার্চ এগুলো পালন সারা বাংলাদেশে যদি একসাথে করেন, এটা কিন্তু একটা বিশাল সমষ্টিক ঘটনা। এই ঘটনা ঘটছে। এখন এই যে ছাত্র দলের বা বিএনপির ভাইরা গিয়ে যে কেক কাটা বন্ধ করলো, কেক কাটা বন্ধ করে কেক উদ্ধার করে নিয়ে আসলো 999-এর সহযোগিতা নিয়ে, ব্যানার উদ্ধার করে নিয়ে আসলো, তাতে কি সমাধান? তারা আত্মার শান্তি পাইল? যদি প্রশ্ন করি, আপনাদের এই কর্ম তো আওয়ামী লীগের লোকজন করেছে এক সময়। আপনাদেরকে দলীয় কোনো কর্মসূচি করতে দেয় নাই, আপনাদেরকে দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করতে দেয় নাই। ইভেন বেগম খালেদা জিয়া তিনি নিজে ঢাকায় এই এতিম মিসকিনদের মধ্যে তিনি যখন রমজানে বা অন্য কোনো সময়ে তিনি তাবারক বন্টন করেন, সেই সময়ে হামলার ঘটনা ঘটেছে। তাতে করে আপনাদেরকে কি নিশ্চিহ্ন করে ফেলা গিয়েছিল? আপনারা হাতে চুরি পরে, তবা পরে সারা জীবনের জন্য বিএনপি ছেড়ে দিয়ে আমজনতা, সাধারণ জনতা হয়ে গেছেন? জাননি, বরঞ্চ তীব্র বেগে আপনারা 5 আগস্টের মধ্যে দিয়ে ফিরে এসছেন, সারা বাংলাদেশে এখন রাজ করছেন। শক্তি তো দুটো প্রায় সমান সমান। আওয়ামী লীগ বিএনপিকে কখনো বলতে পারবে যে ওভারঅল আওয়ামী লীগ আমাদের কাছে পাত্তাই পায় না, ভোটের রাজনীতি যান না, একটা নিরপেক্ষ ভোটের রাজনীতি যান? তাহলে কেন এই রেশারেশি ভাই? আর এই কেকের উপরে আপনাদের জিতটা কিসের? বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে দেশটির গলায় এক বিরাট ফাঁস পরিয়ে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব ছিল সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করা, তখন ওয়াশিংটনের সঙ্গে অত্যন্ত গোপনীয়তা এবং তড়িঘড়ি করে স্বাক্ষরিত হলো এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি। দেশের নানা মহল থেকে চুক্তিটি নিয়ে ব্যাপক সমালোচনা সত্ত্বেও নতুন নির্বাচিত সরকারের জন্য এই চুক্তিটি হয়ে আছে গলার কাটার মতো। বিএনপি সরকার চুক্তিটি নিয়ে পড়েছে শাকের করাত বা উভয় সংকটে। ইউনূসের পক্ষের লোকজন যখন যুক্তরাষ্ট্রের অসীম শক্তির কথা তুলে ধরে এই চুক্তির পক্ষে সুর করে গান গাইছে, তখন মালয়েশিয়া তাদের সবার মুখে এক বিশাল চপেটাঘাত করে দিল। মালয়েশিয়া অত্যন্ত সাহসিকতার সঙ্গে ঘোষণা করেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এই একই ধাঁচের চুক্তি থেকে বেরিয়ে আসছে এবং চুক্তিটিকে বাতিল ও অকার্যকর বলে গণ্য করছে। বিশেষজ্ঞরা মনে করেন মালয়েশিয়ার এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য যেমন একটি বড় কূটনৈতিক ধাক্কা, তেমনি এটি একটি নতুন নির্বাচিত সরকারের সামনে এই গলার ফাঁস ছিঁড়ে ফেলার একটি বৈধ পথ খুলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বিএনপি সরকার কি পারবে মালয়েশিয়া হতে বা মালয়েশিয়ার মতো দেশের স্বার্থে সাহসী হতে, নাকি ডক্টর ইউনূসের রেখে যাওয়া বিষ গিলতে গিলতে দেশকে আরো ক্ষতির মুখে ঠেলে দেবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিন আগে গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার। তখন দেখানো হয়েছিল নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বাহানা। তবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে চুক্তির পুরোটা প্রকাশ হলে মাথায় হাত পড়ে বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি সম্প্রতি জানায়, একটি অনির্বাচিত সরকার হয়েও অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তা দেখে তারা হতভম্ব ও স্তম্ভিত।
প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মুয়াজ্জিম বলেন, এমন চুক্তির দায় পুরোপুরি নির্বাচিত অর্থাৎ বিএনপি সরকারকে বইতে হবে। দর্শক, অন্তর্বর্তী সরকার বিদায় নেওয়ার মাত্র এক সপ্তাহ আগে গত 9 ফেব্রুয়ারি স্বাক্ষর হওয়া মূল 8 পৃষ্ঠার চুক্তিটি পর্যালোচনা করে দেখা গেছে এতে 6টি অধ্যায়ে নানা শর্ত যুক্ত করা হয়েছে। পরিশিষ্ট সংযোজনী মিলে চুক্তিটি মোট 37 পৃষ্ঠার। চুক্তিটি বাংলাদেশকে অন্তত 135টি শর্ত পালনের বাধ্যবাধকতা আরোপ করেছে। বিশ্লেষকরা মনে করেন এই চুক্তিতে এমন কিছু শর্ত এবং কাঠামো রয়েছে যা দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক ভবিষ্যৎকে দীর্ঘমেয়াদী ঝুঁকির মুখে ফেলেছে। বিশ্লেষকরা এই চুক্তিকে গলার ফাঁস বলার পিছনে বেশ কিছু সুনির্দিষ্ট ও অকাট্য যুক্তি তুলে ধরেছেন যা দেশের সামষ্টিক অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। এই চুক্তির সবচেয়ে দৃশ্যমান নেতিবাচক দিক হলো এর একতরফা সুবিধা। চুক্তির শর্তানুসারে বাংলাদেশকে 6,710টি মার্কিন পণ্যের উপর অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা শুল্ক ছাড় দিতে হবে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র মাত্র 1,638টি বাংলাদেশি পণ্যের উপর শুল্ক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই বিশাল সংখ্যার পার্থক্যের চেয়েও ভয়াবহ বাস্তবতা হলো রপ্তানির সক্ষমতা। জাতীয় রাজস্ব বোর্ডের 2025 সালের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ ওই 1,638টি পণ্যের তালিকায় থাকা মাত্র 14টি পণ্য আসলে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। ফলে এই শুল্ক ছাড়ের সুবিধা বাংলাদেশের জন্য কার্যত শূন্যের কোঠায়। অন্যদিকে 6,710টি মার্কিন পণ্যের মধ্যে 2,016টি পণ্য বাংলাদেশ গত বছর নিয়মিত আমদানি করেছে, যার মোট মূল্য ছিল $65 মিলিয়ন। এই পণ্যগুলোর উপর শুল্ক কমানো বা তুলে দেওয়ার ফলে বাংলাদেশের রাজস্ব খাতে বছরে প্রায় 419 কোটি টাকা লোকসান হবে। বিপরীতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে যে শুল্ক সুবিধা পেতে পারে তার আর্থিক মূল্য মাত্র $15 মিলিয়ন বা $1,00,000। এই বিশাল গ্যাপই প্রমাণ করে যে চুক্তিটি বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থের চেয়ে যুক্তরাষ্ট্রের কৃষি ও শিল্প লবিস্টের স্বার্থ বেশি রক্ষা করছে। এই চুক্তির সবচেয়ে বিতর্কিত এবং ভয়ঙ্কর অংশ হলো 4 নম্বর ধারার 3 অনুচ্ছেদটি, যাকে গবেষকরা স্লিপার ক্লজ বা একটি লুকানো মরণাস্ত্র হিসেবে মনে করছেন। এই ধারা অনুযায়ী বাংলাদেশ যদি কোনো নন মার্কেট ইকোনমি অর্থাৎ চীন বা রাশিয়ার সঙ্গে কোনো বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে, তবে যুক্তরাষ্ট্র কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এই চুক্তির আওতায় দেওয়া সকল সুযোগ সুবিধা বাতিল করার অধিকার রাখে। এর অর্থ হলো বাংলাদেশের বৈদেশিক নীতি এবং বাণিজ্যিক অংশীদার নির্বাচনের চূড়ান্ত ক্ষমতা এখন পরোক্ষভাবে ওয়াশিংটনের হাতে চলে গেছে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কার সাথে বাণিজ্য করবে তা যদি অন্য একটি দেশ নিয়ন্ত্রণ করে, তবে তাকে চুক্তি না বলে অধীনতামূলক মৈত্রীবদ্ধতা বলাই সমীচীন। ইংরেজি দৈনিক ডেইলি স্টার তাদের সম্পাদকীয়তে এই চুক্তিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অর্থনৈতিক শেকল হিসেবে বর্ণনা করেছে। তারা প্রশ্ন তুলেছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার যার মেয়াদ মাত্র কয়েকদিন বাকি, তারা কিভাবে 15 বছরের একটি দীর্ঘমেয়াদী জ্বালানি আমদানির চুক্তি করতে পারে? এটি জনগণের ম্যান্ডেটবিহীন একটি সিদ্ধান্ত। অন্যদিকে সমকাল অর্থনীতিবিদ আনু মোহাম্মদের উদ্ধৃতি দিয়ে বলেছে যে এই চুক্তির মাধ্যমে কার্যত বাংলাদেশকে একটি নির্দিষ্ট ব্লকের অধীনে বন্দী করা হয়েছে এবং মার্কিন লবিস্টদের স্বার্থ হাসিল করা হয়েছে। ডেইলি স্টারের এক প্রতিবেদনে ইউনূস সরকারের করা দাসখতের চুক্তির বিভিন্ন দিক উঠে এসেছে। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি করেছে তাতে বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ খাতে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এক কথায় এটি যেন সত্যিকারের একটি গোলামির চুক্তি। বাংলাদেশের স্বাধীন বাণিজ্য নীতিকে কেবল গলা টিপে ধরা হয়নি, এক সীমাহীন অর্থনৈতিক সংকটে ঠেলে দেওয়ার বন্দোবস্ত পাকাপাকি করে গেছেন মোহাম্মদ ইউনূস। ইউনূসের পক্ষে লোকজন অবশ্য দাবি করে আসছে, যুক্তরাষ্ট্র যে অসীম ক্ষমতার অধিকারী, এই শুল্ক আরোপ ইস্যুতে তারা যেভাবে বিশ্বের শক্তিধর দেশগুলোকে নাকানি চুবানি খাইয়েছিল, সেখানে বাংলাদেশের মতো দেশের এই চুক্তি না করে কি বা করার ছিল? তাদের সেই যুক্তির বিরুদ্ধে এক বিশাল থাপ্পড় ছুড়ে দিয়েছে মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা ART থেকে বের হয়ে আসার ঘোষণা দিয়েছে। মালয়েশিয়া হলো প্রথম দেশ যারা ট্রাম্প প্রশাসনের এই পারস্পরিক শুল্ক কাঠামোকে সরাসরি প্রত্যাখ্যান করলো।
দেশের বিনিয়োগ বাণিজ্য ও শিল্পমন্ত্রী দাতুক সেরি জোহরি আব্দুল গনি ঘোষণা করেছেন, এই চুক্তি এখন বাতিল ও অকার্যকর, মানে নাল অ্যান্ড ভয়েড। মালয়েশিয়ার এই সিদ্ধান্ত কেবল একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, এটি একটি আইনি ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াই। বিশ্লেষকরা মনে করেন, মালয়েশিয়ার এই সিদ্ধান্তের পেছনে মূলত তিনটি বড় কারণ কাজ করেছে, যা বাংলাদেশের পরিস্থিতির জন্য হুবহু মিলে যায়। গত 20 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায় ঘোষণা করেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইইএপিএ আইনের দোহাই দিয়ে যে ঢালাও শুল্ক আরোপ করেছিলেন তা অবৈধ ও আইন বহির্ভূত। এই রায়ের ফলে পুরো পারস্পরিক শুল্ক কাঠামোর আইনি ভিত্তি ধসে পড়ে। মালয়েশিয়ার যুক্তি হলো, যেহেতু এই চুক্তির মূল ভিত্তি ছিল ওই শুল্কের হুমকি, তাই ভিত্তিহীন শুল্কের উপর ভিত্তি করে তৈরি চুক্তি বজায় রাখা অর্থহীন। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের রায়ের পর যুক্তরাষ্ট্রের সকল বাণিজ্য অংশীদারের উপর সাময়িকভাবে 10% শুল্ক হার ঘোষণা করেছে। মালয়েশিয়া দেখেছে চুক্তি বহাল রাখলে তাদের 19% শুল্ক দিতে হচ্ছে, অথচ চুক্তি না থাকলেও শুল্ক 10 থেকে 15%-এর মধ্যে থাকছে। মালয়েশিয়ার বাণিজ্য মন্ত্রী জোহরি গানি স্পষ্ট করেছেন, বাড়তি 9% শুল্ক এবং সেই সঙ্গে মার্কিন পণ্যের ছাড় দেওয়ার যে দ্বিমুখী লোকসান তা বহন করার কোনো যৌক্তিকতাই নেই। প্রশ্ন হলো, মালয়েশিয়ার প্রস্থান বাংলাদেশের সামনে একটি শক্তিশালী নজির তুলে ধরছে, কিন্তু বাংলাদেশ কি তা আদৌ পারবে বা মালয়েশিয়া হতে পারবে? মালয়েশিয়া যে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিতে পেরেছে তার বড় একটি কারণ হলো দেশটির বিরোধী দলের অবস্থান। মালয়েশিয়ার বিরোধী দল এরি কাতার ন্যাশনাল এই চুক্তির বিরুদ্ধে দেশটির সংসদে অনেক দিন ধরে সরব ছিল। তারা একে জাতীয় স্বার্থ বিরোধী বলে অভিহিত করেছিল। কিন্তু বাংলাদেশের জাতীয় সংসদের যে দুটি বিরোধী দল, জামাত ইসলাম এবং এনসিপিকে কখনোই এই চুক্তির বিরুদ্ধে সরব হতে দেখা যায়নি। এমনকি বাংলাদেশে যখন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সফরে এসেছিলেন, তখন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি বলেছিলেন, ইউনূসের আমলে মার্কিন প্রতিনিধিরা এই চুক্তি নিয়ে বিএনপি ও জামাতের সাথে বৈঠক করেছিল। তার মানে বর্তমান সংসদের সরকারি ও বিরোধী দুটি দলই এই চুক্তি নিয়ে জানতো। পল কাপুরের সফরের সময় এই চুক্তি নিয়ে যখন সারা দেশে বিতর্ক দেখা দেয়, তখন বিএনপির পক্ষ থেকেও ধরি মাছ না ছুঁই পানির মতো আচরণ করা হয়েছিল। মালয়েশিয়ার সরকারি ও বিরোধী দল দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক ভারসাম্য রক্ষা করার জন্য ওয়াশিংটনের শৃঙ্খল থেকে মুক্ত হওয়াকেই শ্রেয় মনে করছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে প্রায় দিল্লি না ঢাকা স্লোগান দিতে শোনা গেলেও কখনোই ঢাকা না ওয়াশিংটন তাদের মুখ থেকে শোনা যায় না। বিশ্লেষকরা বলছেন, 9 ফেব্রুয়ারি স্বাক্ষরিত চুক্তিটি এখনো বাংলাদেশের জাতীয় সংসদে অনুসমর্থিত বা রেটিফাইড হয়নি। আন্তর্জাতিক চুক্তির সাধারণ নিয়ম হলো, চুক্তিটি স্বাক্ষরিত হলেও কার্যকর হওয়ার আগে দেশের আইনসভা বা জাতীয় সংসদের অনুমোদন লাগে। বিএনপি নিয়ন্ত্রিত বর্তমান সংসদ যদি এই চুক্তির অসম শর্তগুলোর কারণে এটি প্রত্যাখ্যান করে, তবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কোনো দায়বদ্ধতায় থাকার কথা নয়। আবার মালয়েশিয়া যে যুক্তিতে চুক্তি বাতিল করেছে, বাংলাদেশও সেই একই যুক্তি ব্যবহার করতে পারে। যেহেতু চুক্তির মূল কারণ মানে উচ্চ শুল্কের হুমকি মার্কিন আদালতে বাতিল করে দিয়েছে, তাই এই চুক্তির আর কোনো কনসিডারেশন অবশিষ্ট নেই। ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ ট্রিটিজ অনুযায়ী যদি চুক্তির ভিত্তিগত পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন ঘটে, তবে পক্ষগুলো তা থেকে অব্যাহতি পেতে পারে। দর্শক, অনেকে মনে করেন চুক্তি থেকে বের হওয়া সহজ হলো, এর পরবর্তী ফলাফলগুলো মোকাবেলার জন্য বাংলাদেশের সুদূর প্রসারের প্রস্তুতি লাগবে। এটি কেবল একটি বাণিজ্যিক বিষয় নয়, বরং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের এক অগ্নি পরীক্ষা। বাংলাদেশ যদি চুক্তি বাতিল করে, তবে যুক্তরাষ্ট্র তৈরি পোশাক খাতের উপর জোরপূর্বক শ্রম বা অতিরিক্ত উৎপাদন ক্ষমতার অভিযোগ তুলে নতুন করে কড়া শুল্ক বা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এটি হবে একটি দীর্ঘমেয়াদী স্নায়ুযুদ্ধ। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তিটি একটি বিষাক্ত উপহারের মতো। অন্তর্বর্তীকালীন সরকার তাদের শেষ সময়ে যে শিকল পরিয়ে দিয়ে গেছে, তার খেসারত আগামী 15 বছর এদেশের মানুষকে দিতে হতে পারে। বাংলাদেশের নতুন সরকার উচিত হবে মালয়েশিয়ার সঙ্গে দ্রুত বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ স্থাপন করা এবং একটি যৌথ আঞ্চলিক অবস্থান গ্রহণ করা। একই সাথে সংসদে এই চুক্তির প্রতিটি ধারা নিয়ে প্রকাশ্য বিতর্কের আয়োজন করতে হবে এবং একটি শ্বেতপত্র প্রকাশ করতে হবে। বাংলাদেশের অর্থনীতিকে কোনো বিশেষ ব্লকের অধীনে বন্দী না রেখে একটি স্বাধীন ও ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক পথে পরিচালিত করাই হবে নতুন নির্বাচিত সরকারের প্রধান অগ্নি পরীক্ষা।
কারণ বিএনপি নির্বাচনের আগেই বলেছিল তাদের বৈদেশিক ও বাণিজ্য নীতির মূল ভিত্তি হলো বাংলাদেশ ফার্স্ট বা সবার আগে বাংলাদেশ। মালয়েশিয়ার সিদ্ধান্ত বিএনপির নীতির জন্য বিরাট একটি চ্যালেঞ্জে ছুড়ে দিল। আপনি যে দলটির নাম বললেন, মানে শয়তানের খালাতো ভাই হলো এরা, ঠিক আছে? এরা মিথ্যা বলবে না তো কে বলবে? এদের তো হায়া নাই, লজ্জা নাই। আমি বারবার বলি, অনেকেই বলেছে আমাকে, আমি যখন বলতাম যে মিথ্যুক, ধোকাবাজি, মুনাফিকি, বেহায়া, বেলাজ এবং ঠাড়া বড়া মিথ্যা কথা না বলতে পারলে কেউ জামাত হয় না। প্রমাণ হয়ে গেছে তো। আবার একটা দল, মানে একটা বিরোধী দল তারা এখন এই মুহূর্তে, এই বদমাইশগুলো একটা দেশের এম্বাসির পণ্যকে, উপহারকে নিজেদের বলে চালিয়ে দিল। কত বড় বেহায়া, কত বড় বদমাইশেরা! এদের আর কত বদমাইশি ধরা পড়লে এত লজ্জা হবে আমি বুঝে উঠতে পারি না। আসলে এদের হবে না, কারণ এদের মানির মান হচ্ছে পাহাড়ের সমান। এদের একটুও লজ্জা নাই। আমি বারবার বলেছি, চায়নার এই ঘটনায়, চায়নার এম্বাসির সাথে আমন্ত্রণের এই ঘটনায় এরা যে সব জায়গায় ধোকাবাজি করে, এরা সব জায়গায় ছুপা হওয়া রুস্তম নিকলা হতে চায়, ছুপা হওয়া রুস্তম হতে চায়, বারবার চেষ্টা করে, কিন্তু বারবার এরা ধরা পড়ে পাকার যাতায়। এটাই হলো আমাদের দুঃখ, এটা হলো তাদেরও দুঃখ। কিন্তু এখন তো তারা বিরোধী দল, দেশের ইজ্জত আরো 12টা বাজিয়ে দিল। এদের নামে তো মামলা হওয়া উচিত 420 420 কেসে। দেশের সম্মান নষ্ট করার দায়ে এদের নিষিদ্ধ করে, এদের তো নিষিদ্ধ করাই উচিত, নিষিদ্ধ তো হবেই। এরা 71-এই যে আকাম কুকাম করেছে তখনই নিষিদ্ধ করা উচিত ছিল। আর এই যে একটা প্রতারণা করেছে, একটা বাটপারি, জামাত যে একটা বাটপারি সংগঠন, এরা কত বড় বাটপার জানেন? আমাদের এলাকায় এই জামালপুরে জামাতেরা আকাবা ফাকাবা, কদ্দুস মদ্দুস, আলকুদস, এগুলার ধর্মীয় নাম দিয়ে এরা আমার এলাকার ডেস্টিনির মতো একটা হাই হাই কোম্পানি বানাইছে। মানে সেখানে মানুষ হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এটা জেলা লেভেলের জামাত এরকম বাটপারা হয়। আবার সেই কোম্পানিগুলোর উপদেষ্টা হয় এই জামাতের যারা প্রার্থী থাকে তারা। তো এরা সব জায়গায় বাটপারি করে। এরা গ্রামের ঘর থেকে শুরু করে রাষ্ট্র দলগুলো ভিতরে এমনকি শেষে বিদেশিদের সাথে বাটপারি শুরু করছে। তাহলে এখন বুঝেন যে চাইনিজ এম্বাসির সাথে যদি এই বাটপারি করে, মধ্যপ্রাচ্য থেকে কি কি বাটপারি করে তারা টাকা পয়সা আনতেছে এখন তো বুঝতে পারতেছেন। এরা এত বড় বাটপার, আপনার মনে আছে যে এরা একবার দাবি করেছিল ইসলামী ব্যাংক নাকি তাদের না, পরে এদের মালিকানা কার কার পাওয়া গেল, এদের কর্মী কার, এদের এখানে চাকরি করে কারা? একটা তো বেজামাতি না, সবগুলো জামাতি। একটা লোক আছে সেখানে বিএনপি বা আওয়ামী লীগের লোক চাকরি করে, একজনও পাবেন না। এরা হচ্ছে ইন্টারন্যাশনাল বাটপার, আগে ছিল লোকাল বাটপার। এরা এই চায়নার ঘটনার, এই চাইনিজ এম্বাসির সাথে উপহার নিয়ে যে প্রতারণা করলো, এই প্রতারণার মাধ্যমে ইসলামের, এই যে এখন যদি আমরা সমালোচনা করি তাহলে বলবে যে ইসলাম খত্রেমে, এখন যদি এখানে সবাই ওই ইসলাম খত্রেমে, মানে এরা ধর্মকে যে কিভাবে ব্যবহার করে, এদের দাড়ি, টুপি, কোরআন, হাদিস, এগুলো সবই বাটপারি, কোনো সন্দেহ নেই। এরা জান্নাতের টিকিট বিক্রি করে। যারা আল্লাহর জান্নাতের টিকিট বিক্রি করে ফেলতে পারে তারা চাইনিজ এম্বাসির উপহার নিয়ে বাটপারি করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু সবচেয়ে বড় কথা, এতদিন তারা বাটপার আমরা জানি, কিন্তু এখন আমরা এই তথাকথিত মুসলেকা নির্বাচন মানি বা না মানি, মুসলেকা সরকার মানি বা না মানি, এই মুসলেকা সংসদকে মানি বা না মানি, কিন্তু তারা বিরোধী দলে বসে আছে। কিভাবে দেশটাকে বিদেশিদের কাছে হেয় করে তুললো, এদের তো আসলে লজ্জা নাই। এদের নিয়ে আর কি বলবো বলেন? কত বড় বাটপার! একটা এম্বাসিকে তারা ব্ল্যাকমেল করে ফেলে। তা কোন এম্বাসি? যে দেশটা কমিউনিস্ট এবং নাস্তিক দেশ, সেই দেশের এম্বাসিকে তারা ব্ল্যাকমেল করে ফেলেছে। তাহলে বুঝেন দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরবে এরা কত বড় বাটপারি গুলো করে, এখন এতেই বুঝে নেন। অদ্ভুত ব্যাপার দেখেন, ভারতে মানে বাংলাদেশের এক ফেলানির জন্য এরা হাই হোসেন করে, সিংহবাম সহ এজামাতিরা, মৌলবীরা। উইঘুর মুসলমান নিয়ে কিন্তু এদের কোনো কথা নাই। আপনি খেয়াল করেন, উইঘুর মুসলমানদের যে চাইনিজ সরকার এত নির্যাতিত, নিপীড়ন করে, শুধু তাই না, অপ্রিয় হলেও সত্য, এটা কিন্তু আমার কথা না। ইসলামকে তারা বলেছে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, চাইনিজ অফিসিয়ালসরা এগুলো বলেছে, কিন্তু আজ পর্যন্ত জীবনে কোনোদিন এদের প্রতিবাদ করতে শুনেছেন? শুনেন নাই। কিন্তু এটা যদি ভারত বলতো, এতক্ষণ ভারত ভেঙে ফেলতো, এরকম একটা অবস্থা হয়ে যেত। এই যে উইঘুর মুসলমানদের উপরে যে অত্যাচার, এটা পৃথিবীর অন্য কোনো দেশ করলে এতক্ষণ কি হইতো? জামাত সবার আগে মিছিল করতো, বাইতুল মুকাররমে জুম্মার নামাজের অপেক্ষা করতো না। কিন্তু এখন দেখেন তারা নিশ্চয়, এক মুখে একেবারে
কুলু পেটে বসে আছে, স্পিকটি নট। এত বড় বদমাইশ এই এই জামাতিরা, এরা নিজেদেরকেও ডুবাচ্ছে, আমাদের দেশের সম্মানও ডুবাচ্ছে। এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করা উচিত। সরকারের স্বপ্রণোদিত হয়ে এদের বিরুদ্ধে প্রতারণার, দেশের সম্মান হানি করার জন্য এদের বিরুদ্ধে মামলা করা উচিত। কতটুকু বিপদে পড়লে একটা এম্বাসি বাধ্য হয় বিবৃতি দিতে।